প্রথম কথা হলো এই যে শেখ মুজিব 3,03,000,000 এই যে বানায় যে সে একটা বলে আসে, মানে মনে আসছে একজন বলছে বলে দেন একটা কিছু যদি করা হয়নি বলে দিয়েছে। আচ্ছা, এখন মূল কারিগরটা কারা, এইটা হইল গিয়া আপনাকে বুঝতে হবে। দেখেন ইন্ডিয়া, আপনি যদি দেখেন ওদের এই যে ওদের বিভিন্ন জায়গায়, কাশ্মীরে দেখেন না, প্রতি 7 জনের পেছনে ওরা একজন করে এজেন্সির লোক ফিট করে রাখছে সেখানে, যেমন নড়াচড়া করতে না পারে। ওদের মিডিয়া কি পরিমাণে মিথ্যা কথা বলে এটা তো আপনারা দেখেছেন, এখন তো দেখছেন কিভাবে মিথ্যা কথা ওরা বলে। জীবনে ইভেন ওরা পাকিস্তানের সাথে যে যুদ্ধ করে এগুলোতে ওরা মিথ্যা কথা বলে। ওরা যে সিনেমা বানায় দেখেন না, এই সিনেমা বানায় মানুষের মানে আকৃষ্ট করা, কালচারালি একটা মানুষকে বায়াস করা, তাকে ইনফ্লুয়েন্স করা, এইটা ইন্ডিয়া বহু আগে থেকে শিখেছে। এইটা শিখে এই যে বাংলাদেশে দেখেন না, এই যে কাজী হায়াত, এই যে আওয়ামী দালাল, তারপরে এরকম কিছু লোকজন আছে যাদেরকে দিয়া খুব রসময় করে তারপরে কাহিনী তৈরি করেছে। ওই যে এক সিনেমায় দেখেছিলাম ছোটবেলায়, মহিলা তার প্রতিবন্ধী বাচ্চা, সেই বাচ্চারে সে মেশিন গান হাতে দিয়ে বের করে দিয়েছে, আমার সিনেমার নাম মনে নেই, আর মুক্তিযোদ্ধাকে তার খাটের ওই কাঁথার ভেতরে শুয়ে দিয়ে ওই ঘরে এসে পালিয়েছে। পাকিস্তানি মিলিটারি পেছনে দৌড়ে এসছে, আসার পর ওর হাতে মেশিন গান দিয়েছে, প্রতিবন্ধী ছেলের হাতেও বের হয়েছে, সাথে সাথে ওরে গুলি করে ঝাঁঝরা করে তুই চলে গেছে পাকিস্তানি। দেখতে তো খুব চোখের মধুর লাগে। আরে বাবা কি, আরে ভাই কান্নাও করছি, এইগুলো দেখে কান্না করছি। কি সুন্দরভাবে আপনাকে বুঝাইছে ভাই। এই ভারত আমাদেরকে এইভাবে পাকিস্তানের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করে রাখার জন্য এই কাজগুলো করেছে। পাকিস্তানকে কিছু হইলেই বলা হয় পাকিস্তান আমাদেরকে বঞ্চিত করেছে, নিগৃহণের আমাদের 23 বছরের ইতিহাস, এরকম বক্তব্য শোনেন না। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভারতের তৈরি। পাকিস্তান আমাদেরকে বিশাল আকারের বঞ্চনার শিকার করেছে। পাকিস্তানের যে কটা মিল, কল, কারখানা যা দিয়ে গিয়েছিল সব কটা এই স্বাধীন 55 বছরে আমরা আস্তে আস্তে সব বন্ধ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বঞ্চনার পরে এখন উন্নত জীবন, বীরের জাতি আমরা এখন। এই পাকিস্তানের সাথে ধরেন কিছু এই কদিন আগে দেখলাম ওই যে ফজা পাগলা, এই শালা ভুয়া মুক্তিযোদ্ধা আরেকটা। এই ভুয়া মুক্তিযোদ্ধা ওই দিন বলতেছে আমাদেরকে সেনাবাহিনীতে যেতে দেয় নাই, আমাদেরকে। শালা তুই সেনাবাহিনী হইতে পারবি? তো সেনাবাহিনী হওয়ার ক্ষমতা আছে, তুই কেমন হবি সেনাবাহিনী? সেনাবাহিনী হওয়ার যার ক্ষমতা আছে, যার মেধা আছে, যার ওই এখন আমাদের বাংলাদেশের এই যে মাজা ভাঙা যে সেনাবাহিনী, এইটারও তো আপনার এখানে করতে গেলে, যখন আপনার ওই যে ওদের ট্রেনিং চলে, এই ট্রেনিং করতে গেলে ভাই আপনি আমি আমাদের পক্ষে সম্ভব না। তো এটার জন্য আলাদা ওই মানুষ আছে, সেই তাদের ওই মেধা, ওই শারীরিক যোগ্যতা, শারীরিক উচ্চতা, সক্ষমতা, গঠন, গড়ন, মেধা সবকিছু থাকতে হবে। তো এগুলো ছাড়া তো আপনি পারবেন না। হঠাৎ করে আপনার সামনে একটা প্লাস্টিকের সাপ ফেলাই দেবে, জীবন্ত সাপ ফেলাই দেবে, আপনি আপনার মুভমেন্ট কি? আপনি রাতে ঘুমান কিভাবে? কোন দিকে ফিরা ঘুমান? উপর হইয়া ঘুমান কিনা? নাক ডাকেন কিনা? একটা সেনাবাহিনীর বহুত কিছু দেখে তারপরে সেনাবাহিনী অফিসার নিয়ে করা হয়। তার যে ট্রেনিং, এই ট্রেনিং আপনাকে করার জন্য শারীরিকভাবে সক্ষম হইতে হবে, নাহলে তো আপনার দিবে না। তো পাকিস্তানের কি বাংলাদেশের কেউ সেনাবাহিনী হয়নি? জিয়াউর রহমান সেনাবাহিনী হয়নি, মেজর জলিল সেনাবাহিনীতে যোগ দেয়নি, বাংলাদেশের সেনাবাহিনীতে তখন কেউ ছিল না। যে মুক্তিযুদ্ধে যারা এসেছিল তারা সবই তো বাংলাদেশের সেনাবাহিনী, তো তারা হয় নাই? তারা কেমনে হইলো? কিভাবে তারা করলো? এখন আজকে আপনাদের সরাসরি আমি সব বর্তমান দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, খুব ডিপে যায় আপনার ইতিহাস পড়ার দরকার নেই, জানারও দরকার নেই, কারোর কথা বিশ্বাস করবেন না। এটা হইলো কি আপনার মূল পয়েন্ট। এইটা কারোর কথা বিশ্বাস না করে আমার কথাগুলো শুনে আপনি নিজের পরীক্ষা করবেন। ধরেন আজকে বাংলাদেশ পাকিস্তান আবার ফিরে এক হইল, কথার কথা হয়ে তারপরে মনে করেন বললো এখন এক হয়ে গেলে বাংলাদেশ আর পাকিস্তানের যে ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমটা কি হবে? এক হবে না? তখন তো এক দল হবে। এক দল যখন হবে, এখন যদি আপনি বলেন যে পাকিস্তানের টিমের থেকে বাংলাদেশ টিমের, এখন তো তাও বাংলাদেশ টিমের অবস্থা তাও তুলনামূলক ভালো আছে। আজ থেকে 10 বছর আগেও যদি হিসাব করি, যদি বলা হয়তো পাকিস্তান আর বাংলাদেশ মিলে একটা টিম বানানো হবে, তো বাংলাদেশের কয়জন চান্স পাইতো? সর্বোচ্চ
সাকিব আল হাসান চান্স পাইতো? আর কি একজনও ছিল বাংলাদেশে যে কিনা, ইভেন এখনো আপনি কতজন পাকিস্তান দলে যা চান্স পাবেন? পাকিস্তানের এই ইয়ে নিয়ে এখনো রাজনীতি, ওরা তো রাজনীতি করে ওদের জীবনের বহুত দেশেরও ক্ষতি হয়েছে, ওদের এই রাজনৈতিক যে দ্বন্দ্ব এগুলো নিয়ে ওদের নিজেদের প্লেয়াররাই বলে ওদের ভেতরে এখনো রাজনীতি চলে। সেই রাজনীতি করতে গিয়েও পাকিস্তানের এখনকার যে দলটা আছে সেই দলের সাথে বাংলাদেশের কয়জন গিয়ে সেখানে টের পাবে? ভাই ওরা দেখতে, ওরা আমাদের চাইতে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আপনি পৃথিবীর যেই প্রান্তে যে আছেন, আমি আমার আমেরিকার খবর জানি, আমরা কোন জায়গায় আছি আর পাকিস্তানিরা কোন জায়গায় আছে সেটা একটা বাঙালির জিজ্ঞেস করেন, একটা আওয়ামী লীগের লোকেরা যাই জিজ্ঞেস করেন যে ভাই পাকিস্তানের লোকজন আমেরিকায় কি করে ওরা? ভাই ওরা যদি চুরিও করে খুবই স্মার্টলি, আমাদের যদি বহু বড় চুরি করবে। তো পাকিস্তানের লোকের সাথে আপনি যদি দেন যে ওরা যা যেরকম ছিল ওইটার মধ্যে আমাদের লোক অর্ধেক দিতে হবে, অর্ধেক না, তোরা তো দেশ হিসাবে করেছে, তো সেই হিসাবে আপনার হয় নাই। তো তারপরেও ধরেন তর্কের খাতিরে ধরলাম পাকিস্তানিরা স্বজন প্রীতি করেছে। আচ্ছা আমার দেশের আজকে 55 বছর বয়স হইল, আপনি এখন ঘুষ ছাড়া চাকরি পান তো, তাই না? আপনার মামু খালু না থাকলে চাকরি পান নাকি? নিজেরে কোশ্চেন করেন এই ব্রেনের মধ্যে, তাহলে উত্তর পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে যদি নাকি বলা হয় দুই দেশ আলাদা হয়ে যাইতে হবে, আলাদা হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ভাই তাহলে তো বাংলাদেশ প্রতিদিন আলাদা হবে, এক ভাগে, ময়মনসিংহ একদিকে যাবে, খুলনা আরেকদিকে যাবে, সিলেট আরেকদিকে যাবে, সব আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না। যদি ওইটাই পয়েন্ট হয় যে আমরা এই চাকরি বাকরির ক্ষেত্রে হয়, এই করা হয়, আমাদের বঞ্চিত করা হয়, তো গোপালগঞ্জে এতদিন ধরে যে গোপালগঞ্জে যা করা হয়েছে, এখন আবার ধরেন পুলিশের অনেক অফিসার আছে যারা কিনা বগুড়ায় বাড়ি হইলে সে কি করেছে আর দেখার দরকার নেই, বগুড়া বাড়ি হইলে তারা ভালো পজিশনে আছে, পুলিশের নিজেদের কথা। তো এটা তো ভাই হচ্ছে, আগেও হয়েছে। এখন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়েছে। পাকিস্তানের সাথে 1971 না হইলে 81 হইতো না, 91 হইতো না, 26 হইতোই। এত দূরে দুইটা দেশ একসাথে জীবনও থাকতো না, আমি নিজেও চাইতাম না যে থাকুক, আলাদা হয়ে যাইতো। আলাদা হওয়ার পরে এখন আমার কি দরকার ভাই, সেটা হলো মূল কোশ্চেন। এই ইন্ডিয়ার এই 2 লাখ আর 30 লাখ মা বোনের এই বাল ছাল এগুলি ধনপন এগুলি যদি শুনে ভাই আমার কথা ভালো না লাগলে আপনি জরিপ করেন, আপনিও এটা অনুসন্ধান করেন। আপনার বিএনপিরও তো এখন আমাদের কথা ভালো লাগে না, বিএনপিরে বলবো বিএনপি করুক, তার রাষ্ট্রীয় ক্ষমতায়, তার মন্ত্রণালয় আছে আলাদা একটা, করেন আপনি, করে তারপরেই করেন। এটা করবেন না, এটা করবেন না কেন? এটা করবেন না কারণ হইছে এইটা নিয়েই রাজনীতি করতে হবে, এটা না থাকলে রাজনীতি থাকবে না, যে কারণে তারা ইন্ডিয়া রাজনীতি করে। আর ইন্ডিয়া ওইখানে এই মুক্তিযোদ্ধার বাল দিয়া দুই পাকিস্তানের মানুষের মধ্যে মনে করেন এই যে মানে তাদের দা কুমড়ো সম্পর্ক, সেই 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এটা চালিয়ে রেখেছে। এই ধনফোন 71-এর এই বাল দিয়া বাংলাদেশের মানুষের আলাদা করা যাবে না। আমরা এক, পাকিস্তানের মানুষ মুসলমান, আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। আমার দরকারে সে আসবে, তার দরকারে আমরা যাব, তাদের সাথে আমার সর্বোচ্চ ভালো একটা সম্পর্ক থাকবে। আজকে পাকিস্তানের আমরা মনে করি যে পাকিস্তানে মনে খালি কিছু মসজিদের মধ্যে বোম টোম পড়ে থাকে, এটাই পাকিস্তান। পাকিস্তানে যায়, পাকিস্তানের যেসব ব্লগাররা গেছে তাদের কাছে এখন পাকিস্তানের শত শত মানুষ ওইখানে ট্রিটমেন্টের জন্য যায়, আন্তর্জাতিক মানের হসপিটাল রয়েছে তাদের, করাচি, লাহোর, এইসব জায়গায় যায়। কি হসপিটাল আপনি গুগলে সার্চ দেন, তাদের যেই আপনার আমাদের বুয়েটের মধ্যে তাদের ওখানে যেই মানের বিশ্ববিদ্যালয় আছে ভাই, তারা আমাদের যেই 23 বছরে বিশাল নিগৃহীত করে গিয়েছে বলা হয় না, এই 23 বছরে এই যে বুয়েট টুয়েট যা দেখেন এই পাকিস্তান করে দিয়ে গিয়েছিল সেইটাই করে খাচ্ছে এখনো। এই যে আজকের আর্মির যে না, আর্মির আমাদের যে ডিওএইচএস আছে না, এরা কি সুন্দর করে বাসা এইটাও পাকিস্তানের করা। পাকিস্তানের ওইটার নাম হলো ডিএইচএ, আমাদের এটার নাম দিয়েছে ডিওএইচএস। এই যে মিলিটারি হাসপাতাল, এই হাসপাতালগুলো তাদের আইডিয়া, তারা করছে এগুলো, তাদের যেই ভালো ভালো জিনিসগুলো সেইটার উপরে বেস করে এখনো দেশটা টিকে আছে, এর বাইরে কিচ্ছু করতে পারেন নাই। পাকিস্তানের সাথে আমাদের কোনো সমস্যা নাই, এবং পাকিস্তান যে এই যে 71 এই কাজগুলি করে নাই, এটা এই যারা বলে এই যে বিডি নিউজ 24, তারপরে যে প্রথম আলো, ডেইলি স্টার, টেলিস্টার যা যা আছে, এরা যে বলে না, এরাও কিন্তু জানে এটা যে বানানো। আপনি তার এই যে বিডি নিউজ 24 এই নিউজটা ভালো করে পড়লে দেখবেন যে রসালো এক উপন্যাস, সে একদম ভুয়া মিথ্যা কথা, 7 মাসের বাচ্চারা বলে গর্ভপাতের আবার বিশেষজ্ঞ সে ওই সময়ের। তো এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে?
এগুলো বলার পিছনে একটা বিশাল স্বার্থগত কারণ আছে। এই নিজেদের স্বার্থ নিয়েই তারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের হয়ে কাজ করে, কারণ ভারত কিছু টুলস তারা বাংলাদেশে রেখেছে, এই যে উদীচী, তারপরে ছায়ানট, সাংস্কৃতিক, তারপরে এই যে এদিকে পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, বিডি নিউজ 24-কে 69 জন ধর্ষিত হয়েছে। আমরা সব জায়গায় গেলাম, একজন নারীকে পাইলাম, সে বিখ্যাত বীরাঙ্গনা, বিখ্যাত, সবাই চেনে তারে, একদম এলাকায় যা বলার সাথে সাথে আমাদের টিম গিয়েছে, চিনে ফেলেছে। তার বক্তব্যটা একটু শুনি যে সে কত বড় মাপের একটা বীরাঙ্গনা ছিল। চলেন। আমার নাম শেখ ফাতেমা আলী, পাক শেখের কাজ করতাম। তখন বললো যে কে কোন কাজ করতে পারবি পর, আমি কে ভাই আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানায় একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পারা মারলে পারা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বক কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন সুটকি দিছিলাম। চিন্তা করছেন কত বড় মাপের একজন মুক্তিযোদ্ধা, 300-400-500 আর্মির এসে একলা মেরে ফেলছে। তার উপরে আবার 13টার নুনু কাইটা সুটকি বানায় রাখছে, আবার বিস্ফোরণ বানিয়েছে, আটা ময়দা সুজি দিয়ে হালুয়া তো বিস্ফোরণ বানিয়েছে, বিস্ফোরণ দিয়ে 400-500 আর্মি মেরেছে সে। এই মহিলারে দেখে আজকে 2026 সাল, 1971 সালে যুদ্ধ হয়েছে, ওইদিকে 30, এদিকে 26, 56 বছর। ওই সময় যদি কেউ ধর্ষিতা হইতে হয়, ধর্ষিত ধরেন 3 বছরের মেয়েও তো ধর্ষিত হয় এখন, আমরা অ্যাবসেন্ট ফাইল দেখেছি, তো এরকম অনেক কিছু তো দেখি দুনিয়ায় হইতে পারে। কিন্তু অ্যাটলিস্ট তার তো ধরেন এই মানুষ যদি মারতে, সে যেটা বলছে বিস্ফোরণ বানিয়েছে, আবার 500-রে মেরেছে, আবার নুনু কেটেছে 13 জন, এইটা যদি করতে হয়, ধর্ষিত 3 বছরের 1 বছরের মেয়ে হইতে পারে, কিন্তু এইটা যদি হইতে হয় তার বয়স মিনিমাম 15 ছিল, মিনিমাম, তাহলে ওইদিকে 15 হইতে হবে, আর এই যে 30 আর এইদিকে হলো 26, 56 আর 15 যদি হয় তাহলে ধরেন 70 বছর তার বয়স। এই মহিলারা দেখি কি আপনাদের 70 বছর মনে হয়েছে? আমাদেরও মনে হয় নাই। তার কাছে আমরা তার ভোটার আইডি কার্ড চেয়েছিলাম, আপনার তো জাতীয় নিবন্ধন পত্র ইয়েটা আছে, কার্ডটা, ওইটা একটু দেন। দেখেন সেই কার্ড দেওয়ার পরে তার বয়স কত দাঁড়ায়। 1950 সালে আমার জন্মগ্রহণ, আমি 1971 সনে, তখন আমার বয়স 20 থেকে 22। এই ঠিক করতে যে কত দেরি, আজকে 7 বছর ধরে আমি ঘুরতেছি। সে 13 জনের নুনু কাটছে, তার উপরে আবার 400 মানুষের বিস্ফোরণ বানায় মেরে ফেলছে। আরেক মাগির কাছে যায়, বীরাঙ্গনা মাগি, এ গোপালগঞ্জের। এর হইল গিয়া আওয়ামী লীগের লোকই ওইখানে বক্তব্য দিচ্ছে, তার প্রতিবেশী, কয় ভাই ও তো 71-এ ওর জন্মই হয় নাই, 71-এ জন্ম হয় নাই, ও পরে আওয়ামী লীগ নেতাদের সাথে ঢাকায় গিয়া খেলে, ওই লোক এটাই বলছে, ও যে খেলাধুলা করে তারপরে ও এই বীরাঙ্গনার কার্ড নিছে, মাসে মাসে 20,000 টাকা করে পায়। শুনেন। তো সব ভুয়ো হয়েছে, আছে কিনা তা তো জানি না। ওর নাম লো এইটা হেলেনা, ওই যে মুক্তিযোদ্ধার চার দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নাকি? 71 সালে ওর জন্ম হতো হয়নি। ওরে বানায় রাখছে, যে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাই ওই ইয়ে করছে। আরো এক জায়গায় শুনেন, এই কেরানীগঞ্জে, ঢাকার পাশেই এক মহিলার নাম দিয়েছে, গ্রামের নাম দিয়েছে, মহিলা তো নাই রে ভাই, ওইরকম ওই নামে, ওই পৃথিবীতে ওই নামে কোনো গ্রাম নাই। ওই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান যিনি, এলাকার মানুষ সবার কাছে জিজ্ঞেস করে আমরা খুব চেষ্টা করেছি তারা খুঁজে বার করতে। আমি আমার টিমরে বারবার, না ভালো করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আবার ভুল হইলে হবে না, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ডকুমেন্টারি। দেখেন, শুনেন কি করে।
আমার জানা মতো খয়েরগুলি নামে কোনো গ্রাম নাই, এবং রেহানা নামা বীরঙ্গনা, যে রেহানা নামের যে বীরঙ্গনাকে খুঁজছেন, আমার জানা মতো এই নামে কেউ নেই আমাদের এখানে। এখানে খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? না। খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? খয়ের? হ্যাঁ। আমার তো জানা মতো এরকম না। অনুপ্রাহ পিতা হচ্ছে আমির আলী, চেনেন? না, চেনে না। আপনার এই এলাকার মধ্যে কি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে নারী জানা মতে? না, আমার জানা মতো নাই। অনুপ্রাহ বেগম পিতা আমির আলী একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে, আপনার না, এদিকে আমার জানা মতো কোনো বীরঙ্গনা নারী নাই। না না, ও নামে চিনি না, ও নামে আমি তো শুনলাম আর শুনি নেই। ওখানে এরকম চিনি না, এখানে দোকানদারি করে ঠিক আছে, কিন্তু এই নামে কেউ ছিল। ভাই এই হয়েছে আমাদের আসল ইতিহাস। আমরা ঢাকা ডিভিশনের 69 জনকে খুঁজে বের করার চেষ্টা করছি, একটা জেনুইন বীরাঙ্গনা আমরা খুঁজে পাই নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাইলে এই যে এতদিন ধরে ইতিহাস এমনিতেই হয়ে গেল? প্রথম কথা হলো এই যে শেখ মুজিব 3,03,000,000 এই যে বানায়, যে সে একটা বলে আসে, মানে মনে আসছে একজন বলছে, বলে দেন একটা কিছু যদি করা হয়নি বলে দিয়েছে। আচ্ছা, এখন মূল কারিগরটা কারা, এটা হইল গিয়া আপনাকে বুঝতে হবে। দেখেন ইন্ডিয়া, আপনি যদি দেখেন ওদের এই যে ওদের বিভিন্ন জায়গায়, কাশ্মীরে দেখেন না, প্রতি 7 জনের পেছনে ওরা একজন করে এজেন্সির লোক ফিট করে রাখছে সেখানে, যেমন নড়াচড়া করতে না পারে। ওদের মিডিয়া কি পরিমাণে মিথ্যা কথা বলে এটা তো আপনারা দেখেছেন, এখন তো দেখছেন কিভাবে মিথ্যা কথা ওরা বলে। জীবনে ইভেন ওরা পাকিস্তানের সাথে যে যুদ্ধ করে, এগুলোতে ওরা মিথ্যা কথা বলে। ওরা যে সিনেমা বানায়, দেখেন না, এই সিনেমা বানায় মানুষের মানে আকৃষ্ট করা, কালচারালি একটা মানুষকে বায়াস করা, তাকে ইনফ্লুয়েন্স করা, এইটা ইন্ডিয়া বহু আগে থেকে শিখেছে। এইটা শিখে এই যে বাংলাদেশে দেখেন না, এই যে কাজী হায়াত, এই যে আওয়ামী দালাল, তারপরে এরকম কিছু লোকজন আছে যাদেরকে দিয়া খুব রসময় করে তারপরে কাহিনী তৈরি করেছে। ওই যে এক সিনেমায় দেখেছিলাম ছোটবেলায়, মহিলা তার প্রতিবন্ধী বাচ্চা, সেই বাচ্চারে সে মেশিন গান হাতে দিয়ে বের করে দিয়েছে, আমার সিনেমার নাম মনে নেই, আর মুক্তিযোদ্ধাকে তার খাটের ওই কাঁথার ভেতরে শুয়ে দিয়ে ওই ঘরে এসে পালিয়েছে। পাকিস্তানি মিলিটারি পেছনে দৌড়ে এসছে, আসার পর ওর হাতে মেশিন গান দিয়েছে, প্রতিবন্ধী ছেলের হাতেও বের হয়েছে, সাথে সাথে ওরে গুলি করে ঝাঁঝরা করে তুই চলে গেছে পাকিস্তানি। দেখতে তো খুব চোখের মধুর লাগে। আরে বাবা, কি, আরে ভাই কান্নাও করছি, এইগুলো দেখে কান্না করছি। কি সুন্দরভাবে আপনাকে বুঝাইছে ভাই। এই ভারত আমাদেরকে এইভাবে পাকিস্তানের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করে রাখার জন্য এই কাজগুলো করেছে। পাকিস্তানকে কিছু হইলেই বলা হয় পাকিস্তান আমাদেরকে বঞ্চিত করেছে, নিগৃহণের আমাদের 23 বছরের ইতিহাস, এই সেরকম বক্তব্য শোনেন না। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভারতের তৈরি। পাকিস্তান আমাদেরকে বিশাল আকারের বঞ্চনার শিকার করেছে। পাকিস্তানের যে কটা মিল, কল, কারখানা যা দিয়ে গিয়েছিল সব কটা এই স্বাধীন 55 বছরে আমরা আস্তে আস্তে সব বন্ধ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বঞ্চনার পরে এখন উন্নত জীবন, বীরের জাতি আমরা এখন। এই পাকিস্তানের সাথে ধরেন কিছু এই কয়দিন আগে দেখলাম ওই যে ফজা পাগলা, এই শালা ভুয়া মুক্তিযোদ্ধা আরেকটা। এই ভুয়া মুক্তিযোদ্ধা ওই দিন বলতেছে আমাদেরকে সেনাবাহিনীতে যেতে দেয় নাই, আমাদেরকে। শালা তুই সেনাবাহিনী হইতে পারবি? তো সেনাবাহিনী হওয়ার ক্ষমতা আছে, তুই কেমন হবি সেনাবাহিনী? সেনাবাহিনী হওয়ার যার ক্ষমতা আছে, যার মেধা আছে, যার ওই এখন আমাদের বাংলাদেশের এই যে মাজা ভাঙা যে সেনাবাহিনী, এইটারও তো আপনার এখানে করতে গেলে, যখন আপনার ওই যে ওদের ট্রেনিং চলে, এই ট্রেনিং করতে গেলে ভাই আপনি আমি আমাদের পক্ষে সম্ভব না। তো এটার জন্য আলাদা ওই মানুষ আছে, সেই তাদের ওই মেধা, ওই শারীরিক যোগ্যতা, শারীরিক উচ্চতা, সক্ষমতা, গঠন, গড়ন, মেধা সবকিছু থাকতে হবে। তো এগুলো ছাড়া তো আপনি পারবেন না। হঠাৎ করে আপনার সামনে একটা প্লাস্টিকের সাপ ফেলাই দেবে, জীবন্ত সাপ ফেলাই দেবে, আপনি আপনার মুভমেন্ট কি? আপনি রাতে ঘুমান কিভাবে? কোন দিকে ফিরা ঘুমান? উপর হইয়া ঘুমান কিনা? নাক ডাকেন কিনা? একটা সেনাবাহিনীর বহুত কিছু দেখে তারপরে সেনাবাহিনী অফিসার নিয়ে করা হয়। তার যে ট্রেনিং, এই ট্রেনিং আপনাকে করার জন্য শারীরিকভাবে সক্ষম হইতে হবে, নাহলে তো আপনার দিবে না। তো
পাকিস্তানের কি বাংলাদেশের কেউ সেনাবাহিনী হয়নি, জিয়াউর রহমান সেনাবাহিনী হয়নি, মেজর জলিল সেনাবাহিনীতে যোগ দেয়নি, বাংলাদেশের সেনাবাহিনীতে তখন কেউ ছিল না। যে মুক্তিযুদ্ধে যারা এসেছিল তারা সবই তো বাংলাদেশের সেনাবাহিনী, তো তারা হয় নাই, তারা কেমনে হইলো, কিভাবে তারা করলো। এখন আজকে আপনাদের সরাসরি আমি সব বর্তমান দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, খুব ডিপে যায় আপনার ইতিহাস পড়ার দরকার নেই, জানারও দরকার নেই, কারোর কথা বিশ্বাস করবেন না, এটা হইলো কি আপনার মূল পয়েন্ট। এইটা কারোর কথা বিশ্বাস না করে আমার কথাগুলো শুনে আপনি নিজের পরীক্ষা করবেন। ধরেন আজকে বাংলাদেশ পাকিস্তান আবার ফের এক হইল, কথার কথা হয়ে তারপরে মনে করেন বললো এখন এক হয়ে গেলে বাংলাদেশ আর পাকিস্তানের যে ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমটা কি হবে? এক হবে না, তখন তো এক দল হবে। এক দল যখন হবে, এখন যদি আপনি বলেন যে পাকিস্তানের টিমের থেকে বাংলাদেশ টিমের, এখন তো তাও বাংলাদেশ টিমের অবস্থা তাও তুলনামূলক ভালো আছে। আজ থেকে 10 বছর আগেও যদি হিসাব করি, তো যদি বলা হয়তো পাকিস্তান আর বাংলাদেশ মিলে একটা টিম বানানো হবে, তো বাংলাদেশের কয়জন চান্স পাইতো? সর্বোচ্চ সাকিব আল হাসান চান্স পাইতো, আর কি একজনও ছিল বাংলাদেশে যে কিনা, ইভেন এখনো আপনি কতজন পাকিস্তান দলে যা চান্স পাবেন? পাকিস্তানের এই ইয়ে নিয়ে এখনো রাজনীতি, ওরা তো রাজনীতি করে ওদের জীবনের বহুত দেশেরও ক্ষতি হয়েছে, ওদের এই রাজনৈতিক যে দ্বন্দ্ব এগুলো নিয়ে ওদের নিজেদের প্লেয়াররাই বলে ওদের ভেতরে এখনো রাজনীতি চলে। সেই রাজনীতি করতে গিয়েও পাকিস্তানের এখনকার যে দলটা আছে সেই দলের সাথে বাংলাদেশের কয়জন গিয়ে সেখানে টের পাবে? ভাই ওরা দেখতে, ওরা আমাদের চাইতে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আপনি পৃথিবীর যেই প্রান্তে যে আছেন, আমি আমার আমেরিকার খবর জানি, আমরা কোন জায়গায় আছি আর পাকিস্তানিরা কোন জায়গায় আছে সেটা একটা বাঙালির জিজ্ঞেস করেন, একটা আওয়ামী লীগের লোকেরা যাই জিজ্ঞেস করেন যে ভাই পাকিস্তানের লোকজন আমেরিকায় কি করে। ওরা ভাই ওরা যদি চুরিও করে খুবই স্মার্টলি, আমাদের যদি বহু বড় চুরি করবে। তো পাকিস্তানের লোকের সাথে আপনি যদি দেন যে ওরা যা যেরকম ছিল ওইটার মধ্যে আমাদের লোক অর্ধেক দিতে হবে, অর্ধেক না, তোরা তো দেশ হিসাবে করেছে, তো সেই হিসাবে আপনার হয় নাই। তো তারপরেও ধরেন তর্কের খাতিরে ধরলাম পাকিস্তানিরা স্বজন প্রীতি করেছে। আচ্ছা আমার দেশের আজকে 55 বছর বয়স হইল, আপনি এখন ঘুষ ছাড়া চাকরি পান তো, তাই না? আপনার লোক মামু খালু না থাকলে চাকরি পান নাকি? নিজেরে কোশ্চেন করেন এই ব্রেনের মধ্যে, তাহলে উত্তর পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে যদি নাকি বলা হয় দুই দেশ আলাদা হয়ে যাইতে হবে, আলাদা হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ভাই তাহলে তো বাংলাদেশ প্রতিদিন আলাদা হবে, এক ভাগে, ময়মনসিংহ একদিকে যাবে, খুলনা আরেকদিকে যাবে, সিলেট আরেকদিকে যাবে, সব আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না। যদি ওইটাই পয়েন্ট হয় যে আমরা এই চাকরি বাকরির ক্ষেত্রে হয়, এই করা হয়, আমাদের বঞ্চিত করা হয়, তো গোপালগঞ্জে এতদিন ধরে যে গোপালগঞ্জে যা করা হয়েছে, এখন আবার ধরেন পুলিশের অনেক অফিসার আছে যারা কিনা বগুড়ায় বাড়ি হইলে সে কি করেছে আর দেখার দরকার নেই, বগুড়া বাড়ি হইলে তারা ভালো পজিশনে আছে, পুলিশের নিজেদের কথা। তো এটা তো ভাই হচ্ছে, আগেও হয়েছে। এখন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়েছে। পাকিস্তানের সাথে 1971 না হইলে 81 হইতো না, 91 হইতো না, 26 হইতোই। এত দূরে দুইটা দেশ একসাথে জীবনও থাকতো না, আমি নিজেও চাইতাম না যে থাকুক, আলাদা হয়ে যাইতো। আলাদা হওয়ার পরে এখন আমার কি দরকার ভাই, সেটা হলো মূল কোশ্চেন। এই ইন্ডিয়ার এই 2 লাখ আর 30 লাখ মা বোনের এই বাল ছাল এগুলি ধনফন এগুলি যদি শুনে ভাই আমার কথা ভালো না লাগলে আপনি জরিপ করেন, আপনিও এটা অনুসন্ধান করেন। আপনার বিএনপিরও তো এখন আমাদের কথা ভালো লাগে না, বিএনপিরে বলবো বিএনপি করুক, তার রাষ্ট্রীয় ক্ষমতায়, তার মন্ত্রণালয় আছে আলাদা একটা, করেন আপনি, করে তারপরেই করেন। এটা করবেন না, এটা করবেন না কেন? এটা করবেন না কারণ হচ্ছে এইটা নিয়েই রাজনীতি করতে হবে, এটা না থাকলে রাজনীতি থাকবে না, যে কারণে তারা এই নিয়ে রাজনীতি করে। আর ইন্ডিয়া ওইখানে এই মুক্তিযোদ্ধার বাল দিয়া দুই পাকিস্তানের মানুষের মধ্যে মনে করেন এই যে মানে তাদের দা কুমড়ো সম্পর্ক, সেই 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এটা চালিয়ে রেখেছে। এই ধনফোন 71-এর এই বাল দিয়া বাংলাদেশের মানুষের আলাদা করা যাবে না। আমরা এক, পাকিস্তানের মানুষ মুসলমান, আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। আমার দরকারে সে আসবে, তার দরকারে আমরা যাব, তাদের সাথে আমার সর্বোচ্চ ভালো একটা সম্পর্ক থাকবে। আজকে পাকিস্তানের আমরা মনে করি যে পাকিস্তানে মনে খালি কিছু মসজিদের মধ্যে বোম টোম পড়ে থাকে, এটাই পাকিস্তান। পাকিস্তানে যায়, পাকিস্তানের যেসব ব্লগাররা গেছে তাদের কাছে এখন পাকিস্তানের শত শত মানুষ ওইখানে ট্রিটমেন্টের জন্য যায়, আন্তর্জাতিক মানের হসপিটাল রয়েছে তাদের, করাচি, লাহোর এইসব জায়গায় যায়। কি হসপিটাল আপনি গুগলে সার্চ দেন, তাদের যেই আপনার আমাদের বুয়েটের মতো তাদের ওখানে যেই মানের বিশ্ববিদ্যালয় আছে,
ভাই তারা আমাদের যেই 23 বছরে বিশাল নিগৃহীত করে গিয়েছে বলা হয় না, এই 23 বছরে এই যে বুয়েট টুয়েট যা দেখেন এই পাকিস্তান করে দিয়ে গিয়েছিল সেইটাই করে খাচ্ছে এখনো। এই যে আজকের আর্মির যে না, আর্মির আমাদের যে ডিওএইচএস আছে না, এরা কি সুন্দর করে বাসা এইটাও পাকিস্তানের করা। পাকিস্তানের ওইটার নাম হলো DHA, আমাদের এটার নাম দিয়েছে DOHS। এই যে মিলিটারি হাসপাতাল, এই হাসপাতালগুলো তাদের আইডিয়া, তারা করছে এগুলো, তাদের যেই ভালো ভালো জিনিসগুলো সেইটার উপরে বেস করে এখনো দেশটা টিকে আছে, এর বাইরে কিচ্ছু করতে পারেন নাই। পাকিস্তানের সাথে আমাদের কোনো সমস্যা নাই, এবং পাকিস্তান যে এই যে 71 এই কাজগুলি করে নাই, এটা এই যারা বলে যে BD News 24, তারপরে যে প্রথম আলো, ডেইলি স্টার, টেলিস্টার যা যা আছে, এরা যে বলে না, এরাও কিন্তু জানে এটা যে বানানো। আপনি তার এই যে BD News 24 এই নিউজটা ভালো করে পড়লে দেখবেন যে রসালো এক উপন্যাস, সে একদম ভুয়া মিথ্যা কথা। 7 মাসের বাচ্চারা বলে গর্ভপাতের আবার বিশেষজ্ঞ সে ওই সময়ের। তো এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে? এগুলো বলার পিছনে একটা বিশাল স্বার্থগত কারণ আছে। এই নিজেদের স্বার্থ নিয়েই তারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের হয়ে কাজ করে, কারণ ভারত কিছু টুলস তারা বাংলাদেশে রেখেছে, এই যে উদিসি, তারপরে ছায়ানট, সাংস্কৃতিক, তারপরে যে এদিকে পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, BD News 24, এরকম বিভিন্ন জায়গায় আপনার কি বলে চাকরিজীবী, পেশাজীবী, এরকম বহু জায়গায় তারা ইন্টেলিজেন্সের ভেতরে তাদের লোক তারা রেখে দিয়েছে। তাদের কাজ হলো খালি গুতাগুতি করে খালি পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ রাখবে। তোরা বাঙালি মানে পিসা মারবো, তোরে কিচ্ছু বলতে পারবে না, পাকিস্তানের কাছে যাইতে খাও মাও করে কাঁদতে যাইতে পারবে না, পাকিস্তান যেন তোরা সাহায্য করতে না আসে, তোর সাথে পাকিস্তানের সম্পর্ক ওরকম বানায় রাখবো, এইটা ভারত চায়। যেই কারণে আমাদের এই লোকগুলো এরকম করে। এগুলো কারা কারা করে, কেন করে, এটা পরের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে ওই আলোচনায় আজকে গেলাম না। তবে এই যে কাজগুলো করে, এগুলোর পেছনে কিন্তু তাদের একটা বিশাল উদ্দেশ্য নিয়ে তারা খুব সুনির্দিষ্টভাবে আপনাদের সাথে ব্রেন গেম খেলে। এই ব্রেন গেম খেলার বাংলাদেশে 2024 সালের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব এই খেলা শেষ করার জন্য হয়েছে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এটা পাকিস্তানের জন্য না, বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। যার যার সাথে দরকার হয়, আমাদের একমাত্র শত্রু ইন্ডিয়া, এটা মাথায় রাখতে হবে। এই শত্রুকে মোকাবেলা করার জন্য যাদেরকে দরকার হয়, যাদের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার হয়, সেটা আমেরিকা হোক, চীন হোক, পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। ব্যাস, আমাদের পৃথিবীর মধ্যে একমাত্র শত্রু ইন্ডিয়া।